হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের এএনএম জিএনএম এক্সামের জন্য নতুন আর একটা ফুল লেন্থ মক টেস্ট নিয়ে চলে এসেছি। এই ভিডিওটাতে তোমরা পার্ট 1 দেখতে পাচ্ছ। এই পার্ট 1-এ তোমাদের থাকছে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা পুরোটা, আর পরের পার্টে ইংলিশ থেকে শুরু করে একবারে রিজনিং পর্যন্ত সমস্ত কোশ্চেনগুলো সেখানে থাকবে। তো তোমাদেরকে বলবো পুরো ভিডিওটি দেখবে এবং পুরো ভিডিওটিতে যে কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে সেই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো, কারণ এই লাস্ট মোমেন্টে তোমরা যত কোশ্চেন প্র্যাকটিস করবে এতে করে তোমাদেরই অনেক বেশি হেল্প হবে। আর বলবো আর একটা জিনিস, যে এই টাইমে যে পোর্শনে যে কোশ্চেনগুলো অসুবিধা হচ্ছে সেই কোশ্চেনের যে টপিকটা থেকে অসুবিধা হচ্ছে সেই টপিকটা গিয়ে আরেকবার করে সবাই রিভিশন করে নেবে, তাহলে আশা করছি সে তোমাদের যে কোশ্চেনগুলো তখন পরীক্ষা হলে ঠিকঠাকভাবে করতে পারবে। তো দেখো, আজকে আমরা দেরি না করে আমাদের প্রথম কোশ্চেন দেখে নিই। বলা হয়েছে বায়োলজি শব্দটির প্রবক্তা হলেন অ্যারিস্টোটল, ডারউইন, থিওফ্রাস্টাস নাকি ল্যামার্ক। তো এই বায়োলজি শব্দটির প্রবক্তা হচ্ছেন কি বিজ্ঞানী ল্যামার্ক। নেক্সট কোশ্চেন দেখো, লাইকেনের ছত্রাক উপাদানকে কি বলা হয়? মাইক্রোবায়ন্ট, কনসর্টিয়াম, ফাইকোবায়ন্ট নাকি আর্কিগোনিয়াম। তো লাইকেনের যেটা ছত্রাক উপাদান, তোমরা তো জানো একটা হচ্ছে লাইকেনের কি থাকে, একটা ছত্রাক উপাদান আর একটা হচ্ছে কি শৈবাল। তো ছত্রাক আর শৈবালের সমষ্টি মিলে হচ্ছে কি লাইকেন। তো যেটা ছত্রাক উপাদান সেটাকে বলা হয় আমাদের মাইক্রোবায়ন্ট, আর যেটা হচ্ছে কি যে শৈবাল উপাদান সেটাকে বলা হয় হচ্ছে কি ফাইকোবায়ন্ট। নেক্সট দেখো, বলা হয়েছে প্রদত্ত কোনটি প্রাথমিক ভাজক কলা নয়। তো এখানে হচ্ছে ফেলোজেন হচ্ছে কি প্রাথমিক ভাজক কলা নয়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দেখো, বেদানার ভোজ্য অংশ হলো পুষ্পাক্ষ, বীজত্বক, ফলত্বক নাকি শস্য। তো বেদানার ভোজ্য অংশ হচ্ছে কি রসালো বীজত্বক। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে স্তন্যপায়ীদের হ্যাবার্সিয়ান তন্ত্র কোনটির অন্তর্গত। প্রথম কথা, আগে হ্যাবার্সিয়ান তন্ত্র তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ। তো হ্যাবার্সিয়ান তন্ত্র কাকে বলে সেটা আগে বলে দিই। যখন হ্যাবার্সিয়ান নালী, ল্যামেলা, ল্যাকুলি আর একটা হচ্ছে ক্যানালিকুলি, এইগুলো যখন একত্রে থাকে তখন তাকে আমরা বলে থাকি হ্যাবার্সিয়ান তন্ত্র। এইবার এই হ্যাবার্সিয়ান তন্ত্র কিসের অন্তর্গত জানতে চেয়েছে? কঙ্কালতন্ত্র, রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র না পৌষ্টিকতন্ত্র। তো এই হ্যাবার্সিয়ান তন্ত্র হচ্ছে কঙ্কালতন্ত্রের অন্তর্গত। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে ATS রাইবোজোমের এস অক্ষরটির অর্থ কী? অধঃক্ষেপণ গুণাঙ্ক, ভেদবার্গ একক, এ ও বি উভয়ই নাকি কোনোটিই নয়। তো ATS রাইবোজোমের এস অক্ষরটির অর্থ হচ্ছে কি যে এ ও বি উভয়, অর্থাৎ অধঃক্ষেপণ গুণাঙ্ক এবং হচ্ছে কি ভেদবার্গের একক। নেক্সট দেখো, বলা হয়েছে কোন আরএনএটি প্রোটিন সংশ্লেষ স্থানে বার্তা বহন করে। অর্থাৎ হচ্ছে এমন ধরনের আরএনএ যেটা কি করে না, তো বার্তা বহন করে নিয়েছে। এবার এখানে দেখো পিআরএনএ, এমআরএনএ, টিআরএনএ, জেনেটিক আরএনএ, এর মধ্যে এমআরএনএ বা যেটাকে বলা হয়ে থাকে মেসেঞ্জার। তো মেসেঞ্জার কথা অর্থ হচ্ছে বার্তা বহন করে নিয়ে যাওয়া। তো এই এমআরএনএ এর কাজ হচ্ছে কি যে প্রোটিন সংশ্লেষ স্থানে বার্তা বহন করে। তো বি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট হচ্ছে সিম্পোর্ট হলো এক প্রকার নিষ্ক্রিয় পরিবহন, সক্রিয় পরিবহন, ব্যাপন নাকি সহায়ক ব্যাপন। তো সিম্পোর্ট হচ্ছে কি যখন দুটো, ধরে নিতে পারি যে দু ধরনের জিনিস যখন কি হচ্ছে একই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে তখন সেটা কি বলা হচ্ছে সিম্পোর্ট বলা হয়ে থাকে। আর যখন দুটো ভিন্ন জিনিস যখন দুটো মুখ দিয়ে পরিবাহিত হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রেও সিম্পোর্টের দুদিকই থাকছে কিন্তু দুটো যে আলাদা আলাদা জিনিস সেটা কিন্তু একই মুখ হয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু অ্যান্টিপোর্টের ক্ষেত্রে সেটা আলাদা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সিম্পোর্ট হলো এক প্রকার সহায়ক ব্যাপন। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে পত্ররন্ধ্র খোলার প্রধান কারণ হলো রক্ষী কোষের ব্যাপন, অন্ত অভিস্রবণ, বহি অভিস্রবণ নাকি প্লাজমোলাইসিস। তো পত্ররন্ধ্র খোলার প্রধান যে কারণ সেটি হচ্ছে কি অন্ত অভিস্রবণ। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট কত অণু এটিপি উৎপন্ন হয়? 24 অণু, 8 অণু,
4 অণু নাকি 2 অণু? তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু এটিপি উৎপাদিত হয়। তারপর 11 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে সালোক সংশ্লেষের সময় গ্লুকোজে অক্সিজেন আসে কোথা থেকে? জল থেকে, বাতাসের অক্সিজেন থেকে, কার্বন ডাই অক্সাইড থেকে, নাকি জল এবং কার্বন ডাই অক্সাইড থেকে? তো এটা হচ্ছে কি, এই যে এই গ্লুকোজটা আসে সেটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড থেকে। গ্লুকোজের আমরা কি জানি সংকেত? C6H12O6, তাই তো। তো এই C6H12O6, এই যে ওটা আসছে কোথা থেকে? না তো কার্বন ডাই অক্সাইড থেকে। নেক্সট দেখো, বলা হয়েছে 12 নম্বর প্রশ্নে প্রদত্ত কোন অঙ্গটি কোনো পাচক উৎসেচক তৈরি করে না? অপশানে কি দেওয়া হয়েছে? যকৃৎ, পাকস্থলী, অগ্ন্যাশয়, নাকি লালা গ্রন্থি। তো দেখো, বলা হয়েছে যেহেতু পাচক উৎসেচক তৈরি করে না বলে দেওয়া হয়েছে, তো এক্ষেত্রে পাচক উৎসেচক কখন কে তৈরি করবে না? যকৃৎ। তারপর নেক্সট দেখো, 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত কোনটি পেশাগত ফুসফুসের রোগ? সিলিকোসিস, হাঁপানি, এমফাইসেমা, নাকি অ্যানজাইনা পেক্টোরিস? তো এখানে যে পেশাগত ফুসফুসের রোগ সেটা সিলিকোসিস। সেটা কিসের জন্য হয়? সিলিকন থেকে কি সিলিকোসিস রোগ। তারপর 14 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় প্রোটিন হলো ফাইব্রিনোজেন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, নাকি হেপারিন? তো রক্ততঞ্চন অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? না তো যে ফাইব্রিনোজেন। তাহলে এই 14টা প্রশ্ন হলো। এবার চলো আরও কোশ্চেন আছে, একে একে দেখি আমরা। তবে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলো বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবে। এতে করে তোমাদেরও যেমন অনেক হেল্প হবে, আমারও অনেক হেল্প হবে। তো প্লিজ সবাই পাশে থাকো, এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো। চলো নেক্সট আমরা 15 নম্বর আজকের কোশ্চেন দেখে নিই। দেখো, বলা হচ্ছে মানুষের পপুলেশনের ঘনত্ব দ্বারা কি বোঝানো যায়? স্থায়িত্ব, বিস্তার প্রকৃতি, প্রকটতা, নাকি সবগুলি? তো মানুষের পপুলেশনের ঘনত্ব দ্বারা যেটি বোঝা যায় সেখানে কি স্থায়িত্ব, বিস্তার প্রকৃতি, প্রকটতা এবং সবগুলি, এই সমস্ত কিছু জিনিসই কিন্তু বোঝা যায়। নেক্সট দেখো, তারপরে কোশ্চেনটা বলা হয়েছে যে 16 নম্বরে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটি হলো সিএফসি বা ক্লোরোকার্বন, প্যান বা পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, বেনজোপাইরিন, নাকি এমআইসি? তো এখানে এমআইসির পুরো নাম হলো মিথাইল আইসোসায়ানেট। তো এখানে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটি মিথাইল আইসোসায়ানেট। নেক্সট দেখো, 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে আরএনএ থেকে যে ডিএনএ গঠিত হয় সেটি হলো এ ডিএনএ, বি ডিএনএ, সি ডিএনএ, নাকি জেড ডিএনএ? তো এটা সি ডিএনএ তৈরি হয়। নেক্সট বলা হচ্ছে কোনটি অ্যালকোহল উৎপাদনে যুক্ত? রাইজোবিয়াম, ইকোলাই, ব্যাসিলাস, নাকি স্যাকারোমাইসিস? তো এখানে যে অ্যালকোহল উৎপাদনের সঙ্গে যুক্ত যে আমাদের কি না, তো হয়ে যাবে এখানে অ্যান্সার স্যাকারোমাইসিস সেরিভিসি। তো সেরিভিসিটা দেওয়া নেই। তারপর এদের মধ্যে কোন জোটটি সঠিকভাবে সম্পর্কিত নয়? বোম্ব্যাক্স মরি, রেশম, এটা ঠিক আছে। এপিস ইন্ডিকা, মধু, এটাও ঠিক আছে। পিলা গ্লোবোসা, এইটা কি মুক্ত গাছ, এটা ভুল দেওয়া রয়েছে। আর কেনিয়া লাক্ষা, এটাও ঠিক আছে। অর্থাৎ এই যে এখানে দেওয়া আছে এগুলো সায়েন্টিফিক নেম সমেত দেওয়া হয়েছে। তো এখানে অ্যান্সার এই যে পিলা গ্লোবোসা মুক্ত, এটা ভুল দেওয়া রয়েছে। দেখো, বলা হচ্ছে কোনটি মাইক্রোফাজ? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, নাকি লিম্ফোসাইট? তো এখানে মাইক্রোফাজ কি নিউট্রোফিল। নেক্সট দেখো, বলা হচ্ছে প্রথম মানব জীবাশ্মটি কি জিনজাথ্রপাস, অর্থাৎ এ সঠিক উত্তর। তারপর কোশ্চেনটি বলা হচ্ছে জিনোম কথার অর্থ কি? তো এই জিনোম কথার অর্থ কি হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম। তারপর দেখো, বলা হয়েছে কোন প্রাণীটি মানুষের খুব কাছাকাছি? ওরাংওটাং, গিবন, শিম্পাঞ্জি, নাকি গরিলা? তো শিম্পাঞ্জি মানুষের খুব কাছাকাছি। নেক্সট দেখো, বলা হয়েছে বংশগতির জনক কে? মেন্ডেল, মর্গ্যান, মুলার, নাকি হুগো দা ভ্রিস? তো বংশগতির জনক ছিলেন বিজ্ঞানী মেন্ডেল। তারপর দেখো, বলা হচ্ছে কপার টি লুপ বাধা দেয় কিসে?
এর আগেও বোধহয় এই কোশ্চেনটা করানো হচ্ছে। ডিম্বাণুর নিঃসরণ, জাইগোট গঠন, নিষেক নাকি হচ্ছে ক্লিভেজ। তো নিষেকে হচ্ছে কি বাধা দেয়। তারপর দেখো বলা হয়েছে কোনটি ডিপ্লয়েড নয়, নিউসেলাস, ডিম্বক ত্বক, শস্য নাকি ভ্রূণ। তো ডিপ্লয়েড নয় হচ্ছে কি শস্য। তারপর দেখো বলা হচ্ছে পোলার নিউক্লিয়াস কোথায় অবস্থিত, পরাগনালী, ভ্রূণস্থলী, ডিম্বাণু নাকি পুষ্পাক্ষ। কোথায়? ভ্রূণস্থলীতে। এরপর দেখো আমরা একবারে শেষের পর্যায়ে চলে এসেছি। এইখানে ক্যাটাগরি 1-এর আর 3টে কোশ্চেন বাকি। পপুলেশনে জন্ম মৃত্যুর শতকরা অনুপাতকে কি বলা হয়? লিঙ্কন সূচক, ভাইটাল সূচক, এ বি ঠিক এবং সমার্থক, এ ও বি দুটোই ভুল। তো পপুলেশনে জন্ম মৃত্যুর যে সূচক সেই তার শতকরা অনুপাতকে বলা হয় ভাইটাল সূচক। তারপর কোশ্চেন দেখো, আলোক রাসায়নিক ধোঁয়ার সাথে সবসময় থাকে মিথেন, ওজোন, কার্বন ডাইঅক্সাইড নাকি হচ্ছে কার্বন মনোক্সাইড। তো এখানে অ্যান্সার হয়ে যাবে আলোক রাসায়নিক ধোঁয়াতে সবসময় থাকে হচ্ছে ওজোন। তারপর এটা লাস্ট কোশ্চেন ক্যাটাগরি 1-এর, চিপকো আন্দোলন আরম্ভ হয় কোথায়? পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশে, আসামে নাকি কর্ণাটকে। তো চিপকো আন্দোলন আরম্ভ হয় উত্তরপ্রদেশে। চলো এবার আমরা দেখব ক্যাটাগরি 2-এর আমাদের হচ্ছে টোটাল 10টা কোশ্চেন। প্রথম কোশ্চেন দেখো বলা হয়েছে অ্যান্টিকোডন সাইট দেখা যায় কিসে? আরএনএতে, মানে আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ নাকি হচ্ছে ডিএনএতে। অ্যান্টিকোডন সাইট থাকে হচ্ছে টিআরএনএতে। নেক্সট, টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে কোন উদ্ভিদের চাষ করা হয়? পেয়ারা, লেবু, আপেল, নাশপাতি। এক্ষেত্রে বলবো আপেল যদি করা হয়, কিন্তু এখন মূলত আরও বিভিন্ন ধরনের সবজি চাষ করবার জন্য দেখা যাচ্ছে। তো এখানে লেবুটাও হয়। তো এখানে দুটো অ্যান্সার হতে পারে, লেবু এবং আপেল। নেক্সট দেখো বলা হচ্ছে ইন্টারফেরন যার বিরুদ্ধে কাজ করে তা হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা নাকি হচ্ছে ছত্রাক। তো এখানে হচ্ছে কি যে এটি হচ্ছে কিসের উপর কাজ করে? ভাইরাসে। তারপর দেখো বলা হচ্ছে যে জীবনের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি কে প্রস্তাব দেন? অর্থাৎ যেটা কেমিক্যাল থিওরি, কেমোজেনেসিস। তো এটা হয়ে যাবে অ্যান্সার বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন। তারপর দেখো বলা হয়েছে হেয়ারপিন লুপ কখন গঠিত হয়? ডিএনএ সংশ্লেষের শেষে, প্রোটিন সংশ্লেষের শেষে, আরএনএ সংশ্লেষের শেষে নাকি আরএনএ সংশ্লেষের শুরুতে। তো হেয়ারপিন লুপ গঠিত হয় হচ্ছে আরএনএ সংশ্লেষের শেষে। তারপরে কোশ্চেন দেখো বলা হয়েছে প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে বেশি প্রয়োজন? প্রোটিন, উৎসেচক, নিউক্লিক অ্যাসিড নাকি শর্করা। তো প্রাণের উৎপত্তির জন্য নিউক্লিক অ্যাসিডের প্রয়োজন। তারপর দেখো বলা হয়েছে একটি এক্স লিঙ্কড প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো হান্টারের সিনড্রোম, লিসম্যানের সিনড্রোম, সিকেল সেল অ্যানিমিয়া নাকি হচ্ছে বর্ণান্ধতা। তো এটি হচ্ছে কি বর্ণান্ধতা হচ্ছে এক্স লিঙ্কড রিসিসিভ ফিচার্স এর মধ্যে দেখতে পাওয়া যায়। তার মানে এটা ডিজিজ, এই এক্স লিঙ্কড রিসিসিভ ডিজিজ। তারপর বলা হয়েছে স্ত্রীলোকের ক্ষেত্রে যা গ্রহণের দ্বারা রজত চক্রকে স্থগিত রাখা হয়, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, ফলিকল স্টিমুলেটিং হরমোন নাকি লিউটিনাইজিং হরমোন। তো এটা হচ্ছে কি ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের দ্বারা রজত চক্রকে স্থগিত রাখা হয়। তারপর দেখো বলা হচ্ছে মিওসিস যখন পরাগ রেণুতে ঘটে তখন তাকে কি বলা হয়? গ্যামেটিক মিওসিস, জাইগোটিক মিওসিস, স্পোরিক মিওসিস নাকি কোনোটি নয়। তো যখন হচ্ছে কি মিওসিস যখন পরাগরেণুতে ঘটে তখন তাকে আমরা বলে থাকি গ্যামেটিক মিওসিস। তারপর দেখো বলা হয়েছে অনুপ্রস্থ বিভাজন দেখা যায় কোথায়? প্যারামেসিয়াম, ইউগ্লিনা, অ্যামিবা নাকি সেরাটিয়াম। তো হচ্ছে যে অনুপ্রস্থ দ্বিবিভাজন দেখা যায় হচ্ছে কোথায়? না তো প্যারামেসিয়াম।
তাহলে এখানে আমাদের লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর সমস্ত কোশ্চেন সলভ হয়ে গেল। এবার আমরা চলো ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন সলভ করব। দেখো ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 1 এর প্রথম যে আজকের কোশ্চেনটি দেওয়া হয়েছে, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের এনটিপিতে আয়তন কত হবে। তো তোমরা প্রত্যেকেই জানো যে যখন এনটিপিতে যে কোনো গ্যাসের ক্ষেত্রে কি হয় না, তো 1 মোলের যে আয়তন সেটা হচ্ছে 22.4 লিটার। এবার প্রশ্নে আমাদেরকে জানতে চেয়েছে কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কিভাবে বের করতে হয় তোমরা তো জানো যে কার্বন ডাইঅক্সাইডের কার্বন জানি আমরা 12 আর অক্সিজেনের হচ্ছে 16, তাহলে হচ্ছে 1 × 12 + 2 × 16 সমান আমাদের 44 চলে এলো। এইবার দেখো যে গ্রাম আণবিক ভর তাহলে কত হবে, 44 গ্রাম। এক্ষেত্রে এবার দেখো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান হচ্ছে কি না, তো 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তাহলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান কত মোল কার্বন ডাইঅক্সাইড সেটা আমাদেরকে বের করলেই হয়ে যাবে। তো দেখো তাহলে কত হচ্ছে যে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান হচ্ছে হাফ মোল কার্বন ডাইঅক্সাইড। এইবার প্রশ্নতে জানতে চাওয়া হয়েছে যে এদের আয়তন। দেখো আমরা তো প্রথমেই বলে দিয়েছি যে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে এনটিপিতে, 22.4 লিটার। তাহলে হাফ মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে, 22.4/2 সমান তাহলে কত হয়ে গেল, 11.2 লিটার। তাহলে অ্যান্সার কত হবে, 11.2 লিটার। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, একটি নাইট্রোজেনের অণুর প্রকৃত ভর কত, 28 গ্রাম, 14 গ্রাম, 28 ইউ নাকি 14 ইউ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 14 ইউ। তারপর প্রশ্ন দেখো, কোন বলের প্রভাবে কোনো বস্তু তরলে ভাসে, প্লবতা বল, পৃষ্ঠটান, ঘর্ষণ বল নাকি ওজন। প্লবতা বলের প্রভাবে কোনো বস্তু কি হয়, তরলে ভাসে। তারপর বলা হয়েছে পৃষ্ঠটানের মাত্রিয় সংকেত কি, m(t⁻²), mLT(t⁻²) নাকি LT⁻²। তো এখানে অ্যান্সার হয়ে যাবে পৃষ্ঠটানের মাত্রিয় সংকেত হচ্ছে mT⁻²। তারপর দেখো বলা হচ্ছে CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেট জলে দ্রাব্য, অদ্রাব্য, অতিমাত্রায় দ্রাব্য বলা সম্ভব নয়। তাহলে ক্যালসিয়াম কার্বনেট জলে হচ্ছে কি অদ্রাব্য। তারপরের প্রশ্ন, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটি কীটনাশক, ক্ষারনাশক, অম্ল নাকি অম্লনাশক। তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটি হচ্ছে কি অম্লনাশক। তারপর দেখো প্রশ্নে বলা হয়েছে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, Cl2, H2, O2 নাকি CO2। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড বা CO2 গ্যাস উৎপাদিত হয়। নেক্সট প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক কি, ডাইন, নিউটন, আর্গ নাকি জুল। তো এক্ষেত্রে এর একক হচ্ছে কি আর্গ। তারপর চলো বলা হয়েছে 12 গ্রাম কার্বনে n সংখ্যক যদি পরমাণু থাকে তাহলে 12 গ্রাম ম্যাগনেসিয়ামের পরমাণু সংখ্যা কয়টি। এক্ষেত্রে একটু ভেবে উত্তরটা করতে হবে। দেখো কার্বনের আণবিক ভর কত আমরা জানি 12 গ্রাম। তাহলে 12 গ্রাম যদি এর আণবিক ভর হয় তাহলে 12 গ্রাম কি বোঝাচ্ছে, 1 মোলকে বোঝাচ্ছে। তাহলে 12 গ্রামে কত সংখ্যক বলা হয়েছে পরমাণু রয়েছে, n সংখ্যক। তো এখানে আমি দেখো লিখে দিয়েছি, স্ক্রিনে দেখতেই পাচ্ছ অ্যাটম বলে লিখে দিয়েছি। তাহলে 1 মোলেও তাহলে কত সংখ্যক অ্যাটমস থাকবে, n সংখ্যক। এবার বলেছে ম্যাগনেসিয়ামের আণবিক ভর আমরা কত জানি 24 গ্রাম। তাহলে এই 24 গ্রাম সমানও কত মোল, 1 মোল। তাহলে 24 গ্রামে কত সংখ্যক পরমাণু থাকছে, n সংখ্যক। তাহলে 1 গ্রামে কত সংখ্যক থাকছে, n/24 সংখ্যক। তাহলে আমাদেরকে প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে 12 গ্রামে কতটা থাকে। তাহলে 12 গ্রামে থাকছে কতটা, n/24 গণিত হচ্ছে 12। তাহলে এদের পরমাণু সংখ্যা কত, n/2 হয়ে যাবে অ্যান্সার।
তারপরে কোশ্চেন দেখো, একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে দ্রবণটি হলুদ বর্ণ ধারণ করে, দ্রবণটির পিএইচ কত হবে? শুধু 7 হবে, 7-এর চেয়ে ছোট হবে, 7-এর চেয়ে বড় হবে, নাকি কোনোটি নয়? তো সেক্ষেত্রে সেটা দ্রবণটির পিএইচ হবে 7-এর চেয়ে বড়। তারপর বলা হয়েছে অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গেই বিক্রিয়া করে এমন একটি ধাতু হলো কপার, জিঙ্ক, ফেরাস নাকি হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এটা হচ্ছে জিঙ্ক হচ্ছে কি বিক্রিয়া করে। তারপরে প্রশ্ন, বার্নৌলির উপপাদ্য যে নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো শক্তি সংরক্ষণ নীতি। নেক্সট, ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? পৃষ্ঠটান, সান্দ্রতা, স্থিতিস্থাপকতা নাকি প্লবতা? তো ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হচ্ছে কি পৃষ্ঠটান। নেক্সট প্রশ্ন, একটি ইমালশন হলো কুয়াশা, গঁদ, সাবানের ফেনা নাকি দুধ? তো একটি ইমালশন হলো দুধ। এই কোশ্চেনটা কিন্তু গত বছর রিপিট হয়েছিল। লাস্ট কোশ্চেন ক্যাটাগরি 1-এর, দেখো বলা হয়েছে সমভরের দুটি বস্তুর বেগের অনুপাত যদি 1:2 হয় তাহলে গতিশক্তির অনুপাত কত হবে? দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে প্রথমে আমাদের দুটো বস্তুর আলাদা আলাদা করে গতিশক্তিটা আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে। এবার আমরা গতিশক্তি কিভাবে বের করব? গতিশক্তি আমরা জানি হচ্ছে E1 দ্বারা প্রকাশ করা হয় এবং এর ফর্মুলা কি? 12mv²। এবার দেখো এই যে E1টা যদি আমি ধরি প্রথম বস্তুর গতিশক্তি, তাহলে E2টাকে আমরা কি ধরতে পারি? দ্বিতীয় বস্তুর গতিশক্তি। এবার এই ক্ষেত্রে দেখো প্রশ্নে কিন্তু প্রথমেই উল্লেখ করে দেওয়া হয়েছে যে সমভর, অর্থাৎ m কিন্তু এখানে দুটোর ক্ষেত্রেই সমান। আর কি দেওয়া রয়েছে? আর দেওয়া রয়েছে বেগ। বেগ কত দেওয়া রয়েছে? 1:2। তাহলে v1 সমান যদি আমি 1 ধরে নিই তাহলে v2 সমান কত ধরবো? 2। এইটুকুটা অবধি হয়ে গেল। এবার আমাদের ফর্মুলাতে বসানো কাজ। E1 সমান 12mv1 এর হোল স্কোয়ার। তাহলে হচ্ছে v1 এর যে স্কোয়ার রয়েছে, তো v1 এর মান কত পেয়েছি আমরা? 1 পেয়েছি বলা আছে। তাহলে 12m ইন্টু হচ্ছে 1 এর স্কোয়ার সমান তাহলে কত হয়ে গেল? 12m। এবার আমরা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে চলে যাই। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রেও দেখো আমরা পেয়েছি 12m গণিত হচ্ছে 2 এর স্কোয়ার। এবার 2 এর স্কোয়ার কত হবে? 4। এইবার এটা কিন্তু আর কাটাকুটি করব না, কারণ দেখো যদি আমি এই 12m E1 এর আর 12m E2 এর যদি কাটাকুটিটা হয়ে যাবে, তাই সেক্ষেত্রে আর কাটাকুটি এখানে করতে হবে না, এটা যেমন আছে রেখে দিলাম। এইবার দেখো E1:2 আমাদেরকে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। তাহলে এবার কি করব? 12m:12m × 4। এবার তাহলে এই 12m দুদিক থেকে কেটে গেলে কত পড়ে থাকলো? এইদিকে E1 এ পড়ে থাকলো 1 আর এদিকে পড়ে থাকলো 4। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? কি 1:4। এবার চলো আমরা ক্যাটাগরি 2 এ আমরা যে 5টা কোশ্চেন আছে সেটা করি। দেখো 56 নম্বর প্রশ্নে বলা হয়েছে আবিষ্ট প্রবাহের অভিমুখ জানা যায় যে সূত্রের সাহায্যে, তা হলো দক্ষিণহস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, নাকি হচ্ছে ঘড়ির সূত্র। তো এক্ষেত্রে যেহেতু আবিষ্ট প্রবাহের অভিমুখ জানার কথা বলা হয়েছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। তারপর দেখো বলা হয়েছে চৌম্বক ক্ষেত্রে কোনটি সর্বোচ্চ বিক্ষেপ ঘটে থাকে? আলফা কণা, বিটা কণা, গামা রশ্মি, নাকি হচ্ছে এক্স রশ্মি। তো চৌম্বক ক্ষেত্রে যেটি সর্বোচ্চ বেশি মানে সব থেকে বেশি বিক্ষেপ ঘটে সেটি হচ্ছে কি বিটা কণা। নেক্সট দেখো কোশ্চেনে বলা হয়েছে যে কোন যৌগটির ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? NaCl, KCl, CaO, নাকি হচ্ছে LiH। তো এখানে হচ্ছে অ্যান্সার হয়ে যাবে যে LiH যৌগটির ক্ষেত্রে আমাদের হচ্ছে কি অষ্টক নীতি মান্য হয় না। তারপর দেখো তড়িৎ লেপনের সময় অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, ক্যাথোড
ক্যাথোড ক্ষয়প্রাপ্ত হয়, নাকি হচ্ছে ক্যাথোড ও অ্যানোড উভয়ই ক্ষয়প্রাপ্ত হয়, নাকি ক্যাথোড ও অ্যানোড কেউই ক্ষয় হয় না? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে যে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। আর দেখো এবার একবারে লাস্ট কোশ্চেন দেখে নিই। দেখো এটা বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে বলা হয়েছে। এই কোশ্চেনগুলোর একটাই সুবিধে যে তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবে। যদি কম বেশি 2-3টে অ্যান্সারও যদি তোমরা করতে পেরে যাও তাহলে কিন্তু এগুলো করা যায়। প্রথমেই বলা হয়েছে দেখো বাম স্তম্ভে ওলিয়ামের রাসায়নিক নাম, অসওয়াল্ড পদ্ধতিতে উৎপন্ন রাসায়নিক পদার্থ, কার্বন বিজারণ পদ্ধতি, কপার। এটা হচ্ছে বাম স্তম্ভে আছে। ডান স্তম্ভে কি আছে? নাইট্রিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড, পাইরোসালফিউরিক অ্যাসিড, ম্যালাকাইট। তো দেখো ওলিয়ামের যে রাসায়নিক নাম সেটা হচ্ছে কি? পাইরোসালফিউরিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, অসওয়াল্ড পদ্ধতিতে উৎপন্ন যে রাসায়নিক পদার্থটি সেটি হচ্ছে কি? নাইট্রিক অ্যাসিড। দেন কার্বন বিজারণ পদ্ধতিতে সেটা হয়ে যাবে কি? জিঙ্ক অক্সাইড উৎপাদিত হয়। আর লাস্ট যেটা রয়েছে কপার, কপারের আকরিকের নাম হচ্ছে কি? ম্যালাকাইট। তাহলে দেখো যে আমাদের আজকে এই ভিডিওতে 60 নম্বর কোশ্চেন অবধি কিন্তু সলভ হয়ে গেল। এরপরে যে ভিডিওটি আসছে রবিবার ঠিক দুপুর 12টার সময়, সেই ভিডিওতে এর পরের পার্টটা অর্থাৎ রিজনিং, জিকে, ম্যাথ, ইংলিশ এই পোর্শনটা কিন্তু থাকবে। তাই তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখে কমপ্লিট করে নাও। পরের পার্টে বাকি যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো আবার দেখবে। আর তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দাও যাতে করে তারাও অনেক বেশি উপকৃত হয়। আর এভাবেই পাশে থাকো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।